ঠিক কি কি ক্ষেত্রে অস্বচ্ছতা রয়েছে, কি কি ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে নিয়ে আবার মামলা হচ্ছে, এবং সমস্যা কি রয়েছে এই নতুন বিজ্ঞপ্তিতে? দেখুন, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পুরোটাই অস্বচ্ছতা এক। দ্বিতীয় কথা আমি আরেকটা বলবো, পশ্চিম বাংলায় যত সরকারি চাকরি নিয়োগ হয় এটা পুরোটাই একটা অস্বচ্ছতা। সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনে স্পেসিফিক ডিরেকশন দিয়েছে যে ফ্রেশ সিলেকশন প্রসেস করতে হবে, এবং যারা যারা শিক্ষক যাদের টার্মিনেশন হয়েছে তাদের কোনো বাড়তি সুবিধা দেওয়া যাবে। যে নতুন বিজ্ঞপ্তিটা জারি হলো, আমরা দেখলাম 2025 সালের একটা নতুন আইন তৈরি করে, নতুন রুল তৈরি করে একটা বিজ্ঞপ্তি জারি হলো, এটা প্রথম। দ্বিতীয়ত আমরা দেখলাম যারা যারা টেন্টেড ক্যান্ডিডেট বা যারা যারা ক্যান্ডিডেট যারা পরীক্ষায় বসেছে তাদের সকলকেই টিচিং এক্সপিরিয়েন্সের 10 নম্বর দিয়ে দেওয়া। এবার এই টিচিং এক্সপিরিয়েন্সের 10 নম্বর যাদেরকে দেওয়া হলো তাদের মধ্যে দুটো ক্যাটাগরি আছে, একটা হলো টেন্টেড, সুপ্রিম কোর্টের ভাষায় বলছি, আরেকটা ক্যাটাগরি আছে ক্যান্ডিডেটস নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। তার মানে টেন্টেড ক্যান্ডিডেটরাও কিন্তু 10 নম্বর টিচিং এক্সপিরিয়েন্সে পাবে এই নতুন রুল মোতাবেক। এইটা মানে দাঁড়িয়ে গেল। দ্বিতীয় কথা, যে আপনি যত পশ্চিমবাংলায় ক্যান্ডিডেট আছে 2016 SLST-তে যারা যারা পরীক্ষায় 2016 SLST-তে বসেছেন টোটাল 22 লক্ষ। আবার যখন এই যে নতুন পরীক্ষাটা হচ্ছে তারও ধরুন আরো 15-20 লক্ষ যারা ক্যান্ডিডেট তারা পরীক্ষায় বসবে। তাদের প্রত্যেকের মধ্যে আপনারা যদি এস্টিমেট চালান, এই যে অ্যাডভার্টাইজমেন্ট বা যে রুলটা বেরিয়েছে এটার উপরে কেউই স্যাটিসফাইড না। আমি আইনের কথাটা এই জায়গাটা পরে আসছি। প্রথমত যারা যারা আগে শিক্ষক ছিলেন তাদের প্রথম গ্রিভান্স হলো, আমি যা শুনেছি বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন জায়গার থেকে, যে যারা যারা নতুন ক্যান্ডিডেট আজকে 2017, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 সাল পর্যন্ত তাদের সাথে 16 ক্যান্ডিডেটরা কেন পরীক্ষায় কম্পিটিশনে বসবে, এটা একটা যুক্তিযুক্ত কথা। দ্বিতীয় কথা হলো যারা যারা 16 পরীক্ষায় বসেছেন বঞ্চিত ক্যান্ডিডেট যারা চাকরি পাননি তারা এটা কেন মেনে নেবেন যে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য এরা নম্বর পাবে, এটা এরা কেন মেনে নেবেন? এটা তো হতে পারে না। তৃতীয় কথা, যারা নতুন ক্যান্ডিডেট বসছেন তারাই বা এটা কি করে মেনে নেবেন যে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে নম্বর দিয়ে দেওয়া হবে? তাহলে তারা কি দোষ করলো? তার মানে প্রত্যেকটা যারা এই পরীক্ষায় বসছে তাদের মধ্যে যত গ্রুপ বা যত ক্যাটাগরি আছে তাদের প্রত্যেকের মধ্যেই এই নোটিফিকেশনটা নিয়ে গ্রিভান্স শুরু হয়ে গেল। দ্বিতীয় কথা হলো আইনের জায়গাটা বলি, সুপ্রিম কোর্ট খুব স্পেসিফিক্যালি বলেছে, খুব স্পেসিফিক্যালি, এটা কিন্তু কোনো আইনের কথা, একদম স্পেসিফিক আইনের কথা বলছে। অনেকে হয়তো অনেক কথা বলবেন যে কেন মামলা হচ্ছে, কেন হচ্ছে। যারা যারা টার্মিনেটেড টিচার তাদের কোনো বেনিফিট দেওয়া যাবে না। এই যে 10 নম্বর করে দিয়ে দিলেন এটা বেনিফিট, এইটা নিয়ে লোকজন পরীক্ষায় বসবে। বসার পরে আমি আপনাকে বলে দিচ্ছি আজকে মামলা হয়েছে, বেশ কিছু মামলা হয়েছে, এরপরে মামলার সংখ্যা কি রেটে বাড়বে আপনারা শুধু দেখতে পাবেন। এরপরে আসবে হলো আপনার কল ফর ভেরিফিকেশনের টাইম আসবে, তারপরে আসবে হলো রিটিন এক্সামিনেশন, রিটিন এক্সামিনেশনের পরে আপনার আসবে হলো এই আগে রিটিন এক্সামিনেশন, তারপরে কল ফর ভেরিফিকেশন, তারপরে আপনার আসবে ইন্টারভিউ, তারপরে কাউন্সিলিং। এই হলো প্রসেস। প্রতিটা স্টেজে গিয়ে যারা যারা চান্স পাবে না প্রত্যেকে এসে কোর্টে মামলা করবে এই পয়েন্টগুলো, যার যেটা গ্রিভান্স থাকবে। এবং আলটিমেটলি দেখা যাবে আগের সিলেকশন প্রসেসে যেটা হয়েছে হয়তোবা এই সিলেকশন প্রসেসে, কারণ যেখানে সুপ্রিম কোর্ট স্পেসিফিক বলেছে টেন্টেড ক্যান্ডিডেট যারা তারা পরীক্ষায় বসবে না, সেই টেন্টেড ক্যান্ডিডেট যদি এই পরীক্ষায় চান্স পায় এবং বসে, একটা এক্সাম্পলও দাঁড়ায়, সার্ভিস লয়ের জুরিসপ্রুডেন্স অনুযায়ী টোটাল প্যানেলের মধ্যে যদি দেখা যায় যে একজনও টেন্টেড ক্যান্ডিডেট থাকার কথা বলছি না, থাকার সম্ভাবনা থাকে, পুরো প্যানেল বাতিল হয়। এটাই হলো সেটেল প্রিন্সিপাল অফ ল। এই যে সব জায়গাতে ন্যারেটিভ ছড়ানো হচ্ছে যে যারা যারা একদম যাদের জীবনে কোনো অন্যায় করেনি, অপরাধ করেনি, তাদের কেন চাকরি চলে যায়। আরে চাকরি সার্ভিস জুরিসপ্রুডেন্সের সাথে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সকে এক করে দিলে তো হবে না, দুটো সেপারেট ফিল্ড অফ ল। এটা হলো প্রশ্ন। দ্বিতীয় কথা হলো এই যে ক্যান্ডিডেট যারা যারা পরীক্ষায় বসছেন বা 2016 SLST-তে যাদের চাকরি চলে গেছে, এদেরকে যখন কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টে হিয়ারিং চলছিল
তখন জজ সাহেবরা কনস্ট্যান্টলি রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন, এটা কিন্তু ম্যাটার অফ রেকর্ড, এটা আমার কথা না, জিজ্ঞেস করেছে যে কতজন ইলিগ্যালিটি আছে আপনারা জানান। সেই সংখ্যা যখন স্কুল সার্ভিস কমিশন কখনো 4000, কখনো 5000, কখনো 6000 বলেছে, তারপরে জজ সাহেবরা জিজ্ঞেস করেছেন আরো ইলিগ্যালিটি হতে পারে কিনা বা জেনুইনদের কি লিস্ট আছে। সেখানে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের তরফ থেকে স্পেসিফিক বলা হয়েছে যে আমরা কত ইলিগ্যালিটি আছে আর কত জেনুইন আছে এটা আমরা বলতে পারবো না। এবার আমার দর্শকদের কাছে প্রশ্ন, কোন রাজ্য সরকারের তরফ থেকে বা স্কুল সার্ভিস কমিশন বা বোর্ড, এরা হলো আর্টিকেল 12 অথরিটি অ্যাজ পার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সংবিধান অনুযায়ী, তারা যদি বলে বলতে পারবো না, তাহলে কোন কোর্ট গোটা প্যানেলটাকে বাঁচিয়ে রাখবে? এটা একদম স্পেসিফিক সাবমিশন। কারণ কে জেনুইন আর কে টেন্টেড সেটা বলবার অথরিটিটা কে? অনেকে আইন জানেন না, অনেকে বলছেন হয়তো যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের লিস্টটা মেনে নেওয়া হোক, অনেকে হয়তো বলছেন যে আমাদের সাইড থেকে কেন বলা হচ্ছে, এটা আইন জানেন না বলে বলছেন। যিনি পরীক্ষা নিয়েছেন, যিনি এক্সামিনিং বডি, সার্টিফাই তাকে করতে হবে। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ফাংশন হলো যে তারা যদি ধরুন 5000 টেন্টেড পেয়েছে, 8000 টেন্টেড পেয়েছে, ওরা টেন্টেড কত পেয়েছে সেইটা তারা বলতে পারবে, কিন্তু কতজন জেনুইন সেটা তো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সার্টিফাই করার কোনো অথরিটি নেই, কারণ তারা এক্সামিনিং বডি না। ফর এক্সাম্পল, কেউ ধরুন ক্লেম করছে যে আমি মাধ্যমিক পাস, কাউকে ধরুন সেটা তার এগেনস্টে একটা মামলা হলো যে তুমি মাধ্যমিক ফেল, হতেই পারে, তাহলে সে প্রমাণ করবে কিভাবে? প্রত্যেকটা বোর্ড, প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা সংস্থা, সে প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক, তারা একটা সার্টিফাই করে যে হ্যাঁ আমার এখানে পরীক্ষা দিয়েছে, আমি সার্টিফাই করে বলছি যে এই ছেলেটা পাস, বা এই ছেলেটা ফার্স্ট ডিভিশন, বা এই ছেলেটা 75%। স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নিয়ে তারা কিছু বলবে না যে কতজন জেনুইন, তাহলে সেই প্যানেলটা বাঁচবে কি করে? এখন মানুষ অনেকে জানে না, আইন বোঝে না, যারা যারা জেনুইন বলে রাস্তাঘাটে ক্লেম করছেন বা রাস্তায় বসে যাচ্ছেন, খুব খারাপ লাগে আমার তাদের জন্য, এটা ঠিক, কিন্তু আইন বলেও তো ভারতবর্ষের একটা বিচার ব্যবস্থা, একটা জায়গা আছে, এখানে ডেমোক্রেটিক কান্ট্রি, এখানে আইনের বিচার হয়, সেখানে দাঁড়িয়ে আমি যদি সার্টিফাই করে লিখে বেরিয়ে যাই যে আমি জেনুইন, আমার মাধ্যমিক নম্বর সবকিছু দিয়ে, তাই বলে আমি জেনুইন ক্যান্ডিডেট, এটা তো প্রমাণ হলো না। আমার খুব খারাপ লাগে যখন দেখি যে একদম জেনুইন যারা চাকরি পেয়েছে, সত্যি জেনুইনিটি আছে, কিন্তু তাদের চাকরিটা চলে যাচ্ছে। তার কারণটা মূলত হচ্ছে হলো রাজ্য সরকারের তরফ থেকে বারবার করে বলে দেওয়া হয়েছে যে কারা জেনুইন, কারা টেন্টেড, তারা বলতে পারে, তারা একটা লিস্ট দিচ্ছে। যারা যারা স্কুল সার্ভিস কমিশনের সাথে যোগাযোগ করছে, যখন মামলা চলছিল তখনও প্রচুর ছাত্রছাত্রী স্কুল সার্ভিস কমিশনের সাথে যোগাযোগ করেছিল, তারাও আইন ঠিক মতো জানেন না, তাদেরকে বোঝানো হয়েছিল যে 5000-এর লিস্ট স্কুল সার্ভিস কমিশন যারা টেন্টেড তাদেরটা পাঠিয়ে দিয়ে, এটা অ্যাডমিটেড পজিশন, কিন্তু কারা জেনুইন সেটা কে বলবে? চেয়ারম্যান নিজেই বলছে যে কারা জেনুইন আমরা বলতে পারবো না। এই যদি একটা রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশনের এই 26,000 যারা চাকরি পেতে তাদের উপর দায়িত্ব এটা থাকে, তাহলে তো কারোরই কিছু বলার নেই। এবং আরেকটা জিনিস, নতুন যে রিক্রুটমেন্ট প্রসেসটা হয়েছে, আমি বারবার করে যারা যারা পরীক্ষার্থী তাদেরকে বলবো, এই যে টেন্টেড ক্যান্ডিডেটদের বসানোর জায়গা তৈরি করে দিল, এটাতে কিন্তু আরো ভয়ঙ্কর বিপদের দিকে চলে যাবে, আরো ভয়ঙ্কর। পশ্চিমবাংলার মানুষ আজ পর্যন্ত কোনোদিন দেখেনি যে এরকম ভাবে গণহারে 26,000 লোকের চাকরি চলে, এটা আজ পর্যন্ত পশ্চিমবাংলা দেখেনি। ভারতবর্ষের অন্যান্য রাজ্য দেখলেও পশ্চিমবাংলা দেখেনি। আমি যে কটা কথা বলছি একদম স্পেসিফিক পুঙ্খানুপুঙ্খানু আইনের কথা বলছি। এবং রাজ্য সরকার এই নোটিফিকেশনে সব থেকে যেটা আরো বড় ব্লান্ডার কাজটা করেছে, এবং সেটা আমি বলবো মুখ্যমন্ত্রী এটা বলতে বাধ্য হচ্ছে, তিনি প্রেস কনফারেন্স করেছেন, তারপরে নোটিফিকেশন বেরিয়েছে। আপনার 2016 সিলেকশন প্রসেসটাকে নতুন করে সুপ্রিম কোর্ট নিতে বলেছে। আপনি দুটো নোটিফিকেশন করতে পারতেন, নতুনদের জন্য একটা, পুরনোদের জন্য একটা। আপনার তো 2016 প্রসেসে একজন পরীক্ষা দেবে, 2025 প্রসেসে একজন পরীক্ষা দেবে, একই দিনে পরীক্ষা নিতেন বা আলাদা দিনে নিতেন, বা একই দিনে দুটো নোটিফিকেশন বার করতেন না। রাজ্য সরকার এটাকে একটা নোটিফিকেশনে নিয়ে আসছে। এর যে কি ভবিষ্যৎ আগামী দিনে হবে আমার নিজেরই ভেবে খারাপ লাগে। দেখুন, এইখানে কোনো রাজনৈতিক দল মামলা করছে না, এটা সবাই জানে, যে অনেক কথা বলতে পারে,
এখানে মামলা করছে যারা ক্যান্ডিডেট, তারা 22 লক্ষ পরীক্ষার্থী 2016 SLST। আবার যে নতুন বিজ্ঞপ্তি হয়েছে সেখানে আরো আমার মতে 15 লাখ বা 20 লাখ ছাত্রছাত্রী বাড়বে। যদি আমি গ্রুপ সি গ্রুপ ডি কে বাদ দিই তাহলে অন্তত 7 থেকে 8 লাখ 9, 10, 11, 12 পরীক্ষা দিয়েছিল 2016-তে। আবার আপনার এইবারে আরো 7-8 লাখ বাড়বে, কারণ 2016-র পরে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 এতগুলো বছরের ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসবে। এই যে সংখ্যাটা পরীক্ষায় বসবে, যদি 9, 10, 11, 12 হিসাব করি, সেটা মিনিমাম 8, 15, 16 লাখের কাছাকাছি চলে যাবে। এই 15-16 লাখ ক্যান্ডিডেট যখন দেখবে যে তাদের নিজেদের নাম লিস্টে হলো না, তারা কি মামলা করবে না? আর মামলা করলেই সেটা তো, এটা কি ধরনের কথা? আপনি তাহলে এরম ধরনের, এই যে রাজ্য সরকারের তরফ থেকে এরকম ধরনের নোটিফিকেশনটা করলেন কেন? যদি আপনার নোটিফিকেশনটা একদম সঠিক নোটিফিকেশন হতো, আইনজীবীরাই পরামর্শ দিত মামলা করে লাভ। যারা প্রফেশনাল আইনজীবী তারা এই সাজেশনটা দিয়ে দেবে যে এই নোটিফিকেশন একদম ঠিক আছে। প্রত্যেকটাই নোটিফিকেশনের মধ্যে গলদ। এটা হলো দুটো সিলেকশন প্রসেসকে, দুটো ইয়ারের সিলেকশন প্রসেসকে একটা করে ক্লাব করে দেওয়া হলো, যেখানে কিনা সুপ্রিম কোর্টের একটা স্পেসিফিক ডাইরেকশন আছে। এবং এটা নিয়ে আপনি দেখবেন কি পরিমাণ মামলার জট হবে। এখন তো শুরু হয়েছে মামলা 2025 সিলেকশনে। আপনি যদি 2016 সালের যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছে, তাতে আমি প্রসেস ক্যান্সেল হয়েছে সেই জায়গাটা আমি ছেড়ে বলছি আপনাকে। আমি শুধু বলছি একটা, যারা যারা মামলা করেছেন বা মামলার সাথে ছিলেন, তারা দেখবে যে মামলার সংখ্যা কত। সুপ্রিম কোর্টে SLP হয়েছে প্রায় 1000-এর কাছাকাছি। কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, আপনি ওই জাস্টিস দেবাংশু বসাক আর সাফার রশিদির অর্ডারটার পেছন দিকে কতগুলো মামলা হয়েছে তার হিসাবটা দেখেন, মামলার সংখ্যাটাই প্রায় 2,500 থেকে 3,000। এবং এক একটা মামলাতে ক্যান্ডিডেটের সংখ্যা যদি 100 করে থাকে, সেটা কোথায় দাঁড়াচ্ছে বলুন? তার মানে কি, মানুষের মধ্যে বা যারা পরীক্ষার্থী তাদের মধ্যে বড় অসন্তোষ হয়ে যাচ্ছে। এবং শুধু মামলা আমরা একটা করেছি তা না, এরকম কিছু না হলো 100 জন আইনজীবী মামলা করেছেন এবং সবারই একই মাস, হয়তো আমাদের মামলাটা আগে আছে। এই হলো ডিফারেন্স, এর বাইরে কোনো ডিফারেন্স না।